চোপড়ায় 2024 সালের 12ই ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটে। কি সেই ঘটনা? মাটি চাপা পড়ে মৃত্যু হয়। মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু। এবং সেই 12ই ফেব্রুয়ারির ছবি আপনাদের দেখাচ্ছি। উত্তর দিনাজপুরের চোপড়া, সেখানে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয় এবং 20শে ফেব্রুয়ারি সেখানে যান রাজ্যপাল। এবং রাজ্যপাল যখন সেখানে যান সিভি আনন্দ বোস, এবং সেখানে গিয়ে তিনি বলেন এবং যে অর্থ সাহায্যের আশ্বাস তিনি দেন, সেই অর্থ সাহায্য 2024 সালের 20শে ফেব্রুয়ারি রাজ্যপাল গিয়ে অর্থ সাহায্যের আশ্বাস দেন, কিন্তু 2 বছর পার এখনো মেলেনি অর্থ সাহায্য। রাজ্যপাল ঘোষিত অর্থ সাহায্য না পেয়ে ক্ষোভ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে চঞ্চল মোদক রয়েছে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, কি ক্ষোভ, কেন এখনো পর্যন্ত 2 বছরেও সেই অর্থ তারা পাননি? কি বলছে ওই শিশুর পরিবার? দেখো, ওই শিশু পরিবারের যেটা সরাসরি অভিযোগ হচ্ছে যে গত 2 বছর আগে যেটা 12 ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছিল 2024 সালে চেতনাচক যে 12 বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে চোপড়া ব্লকে, সেখানে বিএসএফের করা যে নালা, সেই নালাতে পরে 4 শিশু মর্মান্তিকভাবে মৃত্যু হয়। এরপরে তৃণমূল কংগ্রেস কিন্তু লাগাতার বিচারের দাবি তুলে আন্দোলন শুরু করে। তারপরে 20 ফেব্রুয়ারি এখানে রাজ্যপাল আসলে রাজ্যপাল ঘটনাস্থল পরিদর্শন করার পরে পরিবারের লোকজনের সাথে কথা বলে আশ্বাস দিয়েছিলেন যে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, আর্থিক সাহায্য করা হবে। কিন্তু 2 বছর হয়ে গেল। অভিযোগ তুলছে যে পরিবারে যে এই টাকা কেন আসছে না তাদের অ্যাকাউন্টে, কি কারণ সেই জানতে কিন্তু যে 2025 সালে যে সেপ্টেম্বর মাসে কিন্তু তারা রাজভবনে গিয়েছেন, রাজ্যপালের সাথে দেখা করলেন। তারপরে 1 সপ্তাহ তাদেরকে বলেছে যে 1 সপ্তাহের মধ্যে তাদের টাকা ঢুকে যাবে, কিন্তু তারপরেও টাকা দিচ্ছে না। পরবর্তীতে তারা জানতে পারেন যে রাজ্যপালের রাজভবন থেকে জানানো হচ্ছে যে জেলা থেকে কোনো ব্লক প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে নথি চাওয়া হচ্ছে, সেই নথির কোনো তথ্য দিচ্ছে না। কিন্তু পরিবারের লোকজনের যেটা দাবি রয়েছে জেলা প্রশাসন, পরিবারের লোকজনের কথা শুনি। 2024 সালের 12 ফেব্রুয়ারি এখানে আমাদের 4টা শিশু বর্ডার এলাকায় মাটি চাপা পড়ে মারা গেছিলেন। রাজ্যপাল উনি নিজে এখানে এসেছিলেন, এসে একটা প্রতিশ্রুতির কথা বলে গেছিলেন। 2 বছর হয়ে গেল। 2 বছর হওয়ার পরে আমি একবার রাজভবনে গিয়েছিলাম। উনি বললেন যে 1 সপ্তাহের মধ্যে তোমাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। আসার পরে 2-3 মাস হয়ে গেল, কিছু এখনও পাচ্ছি না। ওখান থেকে 3-4টা চিঠি আসলো, বিডিও অফিসে 2-3 বার খবর নিলাম, কিন্তু কোথায় যে কি তাল বাহানা হচ্ছে সেটা আমি। আমার ছেলে গত দিয়ে মারা গিয়েছিল 12ই ফেব্রুয়ারি 2024-এ। ওখানে রাজ্যপাল আসছিল, আশা দিয়েছে, আর আশা এখন আমার পূরণ হয়নি। 1 লক্ষ করে টাকা দিতে চাইছিল, আর একটা পরিবারকে মাসে মাসে বাচ্চাদেরকে পড়ালেখার জন্য 5,000 টাকা মাসে 6 মাসে দিতে চাইছে। কিছু পাননি? না, কিছুই পাইনি। আরেকটা করে চাকরির কথাও বলে গেছিল, ওটা পাই। রাজভবনে ওখানে যোগাযোগ করছি, 8 দিনের মধ্যে টাকাটা এখানে পৌঁছেছিল, এখন পাইনি টাকাটা। না হলে বিচার আছে, যারা মাটিটা কিনেছে তারও বিচার আছে, যারা বিএসএফদের উপরে বিচার। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে রাজ্যপাল বিজেপির বি টিম হয়ে কাজ করছে যেভাবে, আর বিজেপি বর্তমান আমাদের বাংলা সরকারকে ধোঁকা দিচ্ছে। 100 দিনের টাকা দেওয়ার নাম করেও যেমন বাকি রেখে দিয়েছে। ওই পরিবারের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকারই দাঁড়িয়েছিল, তাদেরকে 2 লক্ষ টাকা করে তৎকালীন সেই সময় দিয়েছে। যখন রাজ্যপাল ঘোষণা করেছিল যে 1 লক্ষ টাকা করে দিবে, সেই পরিবারগুলোকে ঘোরাচ্ছে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। রাজ্যপাল বিজেপির বি টিম হয়ে কাজ করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ছত্রাগছের যে বিষয়টা আছে, সেই বিষয়টা এখনো পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেই বিষয়টা আসেনি। আর রাজ্যপাল বিজেপি চালায়, ওটা একটা প্রশাসনিক পদ আছে। কেন কি জন্য বিষয়টা আটকে আছে, তো আমাদের কাছে বিষয়টা আসুক। আমাদেরও ওখানে লোক আছে, ওখানে আমাদের সাংসদ আছে, ঠিক আছে, তাদের মাধ্যমে এটা যাওয়া উচিত ছিল। এবার এখানকার যারা প্রশাসন আছে তারা সঠিকভাবে তথ্যগুলো আদান প্রদান করেছে কিনা সেটাও দেখার বিষয় আছে। তো পুরো বিষয়টাকে না জেনে হঠাৎ করে একটা মন্তব্য করাটা আমার মনে হয় ঠিক নয়। গোঘাটের পর এবার কাকদ্বীপ, সেখানে বিধায়কের নামে পোস্টার, মন্টুরাম পাখিরার নামে পোস্টারে রীতিমতো চাঞ্চল্য। নেতাদের নামেও পোস্টারে একাধিক অভিযোগ। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ঠিক কি অভিযোগ?
দেখো, একাধিক অভিযোগ আনা হয়েছে এই পোস্টারে। তুমি জানবে, জয়নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে স্বজন পোষণ, অর্থ নিয়ে তার পদ পাইয়ে দেওয়া। এরপরে দক্ষিণ চব্বিশ পরগনা আরও একটি বিধানসভা, কাকদ্বীপ বিধানসভা, মন্টুরাম পাখিরা বিধায়ক, তার বিরুদ্ধেই যারা পোস্টার মেরেছেন, এখানে ফ্লেক্স দেখা যায়নি, কিন্তু কাকদ্বীপ বিধানসভা জুড়েই বলা যেতে পারে যে সেখানে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে এবং সেখানে পোস্টার লাগিয়ে স্বজন পোষণের কথা তুলে ধরা হয়েছে, আর্থিক দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে এবং এই আর্থিক দুর্নীতি, স্বজন পোষণের কারা প্রতিবাদ করছেন সেখানেও লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, কোথাও লেখা রয়েছে ব্যবসায়ী সমিতির কর্মীবৃন্দ। অর্থাৎ তৃণমূলেরই একাংশ এটা করেছে, এমনটাই কিন্তু রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে। পাশাপাশি মন্টুরাম পাখিরার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে এই কাজ বিরোধীদের হতে পারে, বিরোধীদের পায়ের নিচের মাটি নেই, সেই কারণে তারা কুৎসা ছড়াচ্ছেন। যদিও এই বিষয়ে যথেষ্ট সকাল থেকে এই ছবি চিত্র উঠে আসার পরেই যা দেখা গিয়েছে, রাজনৈতিক মহলে নানান চর্চা এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র, যেখানে এই মন্টুরাম পাখিরা দীর্ঘদিনের বিধায়ক, তিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে এই পোস্টার দলের একাংশ লাগিয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ, উনি যে দুর্নীতির সাথে যুক্ত চোর, তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন? আমরা সরাসরি বলছি, মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ, আপনি কাকদ্বীপ বিধানসভার যতজন বিধায়ক এসছে এখানে আপনি সব থেকে নিকৃষ্ট মানের বিধায়ক হয়েছেন। আমরা যেটা বলতাম, আজকের আপনার দলের ছেলেরা সেটা বলছে। আমরা চাই আপনি 26-এ দাঁড়ান, 26-এ হারার স্বাদটা নিয়ে আপনি রাজনীতি থেকে বিদায় নিন। পুলিশকে জানানো হয়েছে, আইসিকে জানিয়েছি এবং তিনি বিষয়টা তদন্ত করে তিনি দেখবেন, তার উপরে দায়িত্ব দিয়েছি। যারা তৃণমূল করে তাদের মধ্যে কোনো বিক্ষোভ নেই, এবার তদন্ত করে খুঁজে বার করবে তারা কে দোষী এবং কে কাজ করেছে। সেটা তো হতেই পারে। বিরোধীরা বলছে এখানে তো বিরোধীর তেমন কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই, হয়তো বিজেপি ষড়যন্ত্র করে কিছু সমাজ বিরোধীদের সঙ্গে করে এটা করবার চেষ্টা করতে পারে, কিন্তু এখানে কোনো লাভ হবে না, ওদের কিছুই লাভ হবে না। নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, কি সেই খবর? কাটমানি চাওয়া হয়েছিল, কাটমানি না দেওয়ায় আবাসের যে নামের তালিকা সেখান থেকে বাদ দেওয়ার অভিযোগ। আর এই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই, কাটমানি না দেওয়ায় আবাস নয়। নিউজ 18 বাংলার খবরের জুড়ে পদক্ষেপ, কি পদক্ষেপ হলো জানবো। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, নিউজ 18 বাংলায় আমরা খবর দেখালাম, এবার কি পদক্ষেপ হলো? তখন নড়ে চড়ে বসেছে পুলিশ। আসলে পুলিশ সুপার আগেই জানিয়েছিলেন যে কাটমানি সংক্রান্ত যে কোনো অভিযোগ তাদের কাছে জানালে ব্যবস্থা নেওয়া হবে। আর এরই মধ্যে ঘটলো এই ঘটনা, যে ঘটনা পাঁশকুড়ায় মানুষজন অভিযোগ করলেন যে কাটমানি চাওয়া হয়েছে আবাসের জন্য এবং তা নিয়ে রীতিমতো হইচই শুরু হয় এবং তারা সরাসরি অভিযোগ করছিলেন কিছু নেতার নামে এবং সেই নেতাদের নাম করে তারা যে অভিযোগ করেছিলেন সেই খবর আমরা দেখানো পরপরই দেখা যায় নড়ে চড়ে বসেছে প্রশাসন, গুরুত্ব দিয়ে দেখছে জেলা পুলিশ। তারা কিন্তু একেবারে অভিযোগকারীদের কাছে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে জানতে চাইছেন কারা ঠিক প্রকৃত অভিযুক্ত এবং এই যে বিষয়টি তারা ব্যবস্থা নেবেন একথা জানিয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা বলে সব কিছু জেনে নিচ্ছেন এবং সবটাই কিন্তু ভিডিও রেকর্ডিং করেও রাখছেন তারা, যে কারা এই ব্যাপারে অভিযুক্ত। সে ব্যাপারে পুলিশ জানাচ্ছে যে ইতিমধ্যেই জনে জনে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জের এবং সেখানে কাটমানি নেওয়ার বা চাওয়ার মতো গুরুতর অভিযোগের তদন্তে নামলো জেলা পুলিশ এবং তমশ্রী সেই জেলা পুলিশ তদন্তে নেমে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এভাবে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। তমশ্রী, বেশ সুজিত। আমি আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যারা নাম নথিভুক্ত হয়নি, নথিভুক্ত করার জন্য আমি টাকা চেয়েছি। আমি এতে ব্যক্তিগতভাবে মনে করছি যে এটা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সহ কিছু কুচক্রী মানুষ আমার এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের কাজ করছে। কিন্তু কারণ নামে মিথ্যা অভিযোগ করা যে আমি টাকা দিতে পারিনি বলে আমার বাড়ির লিস্টে নাম নেই, তাহলে যে 48 জন শামপুরে
এবারে বাড়ি পেয়েছে, আর বিগত লিস্টে আরও কিছু মানুষ পেয়েছে, তাহলে তারা তো কেউ আমাকে টাকা দেয়। এই ধরনের টাকা নিয়ে সরকারি পরিষেবা দেওয়া, এটা টাকা চাওয়ার আগে আমার মৃত্যু হওয়া। দুবরাজপুরের অজয়নগর থেকে বালি পাচার, 7টি বালি বোঝাই ট্রাক্টর আটক দুবরাজপুরে। দীপাড়ার গলির মধ্যে থেকে আটক ট্রাক্টরগুলি। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, ট্রাক্টর তো আটক করা গেছে, কিন্তু মালিক চালক তাদের কি খোঁজ পাওয়া গেল? আটক করা হচ্ছে সকালবেলায়, এবং পাড়ার মধ্যে সেখানে 7টা ট্রাক্টর কিন্তু পুলিশ দেখতে পায়, যাদেরকে কিন্তু পাড়ার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এবং পুলিশ দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তৎপরতা দেখায় চালকরা, এবং পুলিশ দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তৎপরতা দেখায় চালকরা, এবং তারপরে কিন্তু পুলিশের সন্দেহ এবং গোটা দুবরাজপুরের যে সমস্ত রাস্তা আছে সেই রাস্তাগুলো পুলিশ ঘিরে ফেলে, এবং তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পুলিশ 7টা ট্রাক্টরকে পায় বালি ভর্তি, এবং সবকটাকে আটক করে। এবং জানা গিয়েছে যেটা যে দুবরাজপুরের লোবা এলাকার যে অজয় নদী রয়েছে সেখান থেকে এইগুলো ট্রাক্টরগুলি বালি ভর্তি করে ফিরছিল, এবং পুলিশ দেখেই কিন্তু তারা দুবরাজপুরে একটি পাড়ার মধ্যে সেগুলিকে রেখে দেয়। তো পুলিশ কিন্তু প্রত্যেকটি ট্রাক্টরের নাম্বার ধরে তার মালিক এবং চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে। তবে পুলিশের কিন্তু আরো তৎপর রয়েছে যে ওই রাস্তা দিয়ে আর কোনো ট্রাক্টর বালি ভর্তি পেরোয় কিনা সেটা দেখার জন্য কিন্তু প্রত্যেকদিন রাতে এইভাবে অভিযান চলবে বলে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে। বেশ।